বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই ঐতিহাসিক একটি কলঙ্কময় দিনের 16 জুন করে যে আলোচনা, সেই আলোচনার সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং সংগ্রামী সাংবাদিক নেতা জনাব রুহুল আমিন গাজী। আজকে এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের দেশের বরেণ্য সংবাদ মাধ্যমের বরেণ্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় আমি বক্তব্য রাখতে বেশ কুণ্ঠিত বোধ করছি, এই জন্যে যেখানে যারা আছেন, যারা বক্তব্য রেখেছেন, এরা সবাই দেশের অত্যন্ত আপনার একজন দিকপাল, সাংবাদিক নেতা, এবং তাদের অনেকের আমি ভক্ত খুব বেশি এরকম। তাদের মাঝে আমার মতো একজন রাজনীতির মাঠ কর্মী, একদম একেবারে সরাসরি মাঠের লোক, আমি তৃণমূল থেকে উঠে আসার লোক, আমি চেয়ারম্যানই করার লোক আর কি। আপনারা যেটা অনেকেই জানেন কিনা আমি জানি না, সেই মানুষের আপনাদের মাঝে বক্তব্য রাখাটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর, এই জন্যে যে আমি আসলে তার যোগ্য নেই। আমাকে আপনারা আপন জানিয়েছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যে কথাটা উঠে এসছে এর মধ্যে মোদ্দা কথা যেটা, যে 16 জুন সংবাদপত্রের কালো দিবস, কিন্তু আসল কথাটা যেটা সবাই অনেকেই বলেছেন আপনারা, তো প্রতিদিনই কালো দিবস, শুধু সংবাদপত্রের নয়, সমস্ত জাতির জন্য কালো দিবস। বন্ধুরা, আমরা যারা 1971 সালে একটা যুদ্ধ করেছিলাম, সেটা একদিনের যুদ্ধ না, সেটা আমরা দীর্ঘকাল থেকে আমরা এই বাংলাদেশের একটা স্বাধীনতা চেয়ে এসেছিলাম, একটা মুক্ত দেশ, মুক্ত রাজনীতি, মুক্ত সমাজ, এটার জন্য আমরা কাজ করেছিলাম। এবং সেটা দীর্ঘদিন আমরা সেই ছাত্র অবস্থা থেকে আমরা কিন্তু এটা নিয়ে লড়াই করেছি, কাজ করেছি। আপনারা যারা সংবাদপত্রে কাজ করেছেন তারা সেখানে আরো গভীরভাবে কাজ করেছেন। তখনকার আমাদের যেটা লক্ষ্য ছিল, যেটা 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম যার জন্যে, সেই যুদ্ধের পরেই কিন্তু যে কথা অনেকেই বলেছেন, 72 সালের থেকেই কিন্তু আমাদের সেই স্বপ্ন, আমাদের সেই যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একেবারে ভুল উন্ঠিত হয়ে গেছে। যে আশাভঙ্গের কথা যেটা, অর্থাৎ আমরা যাকে কেন্দ্র করে আমরা ভেবেছিলাম যে আমার পরিবর্তনটা পুরোপুরি হয়ে যাবে সমাজের, সেই পরিবর্তনটা কিন্তু একেবারে তো হয়নি, এবং উল্টো দিকে চলে গেছে, যেটাকে আপনার কাউন্টার রেভলিউশন বলে, সে কাউন্টার রেভলিউশন হয়ে গেছে। যার ফলে সেই সময় আমরা দেখেছি যে আপনাদের এই 16 জুন, এটা তো হয়েছে আপনার পরে, তার আগে তো আরো বড় জাতির জন্য চরম দুর্ঘটনা ঘটে গেছে। 25 জানুয়ারি 1-2 শাসনকর্তা বাকশাল, এটা আপনার ঘটে গেছে। তো বাকশাল হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে যে আপনার গণতন্ত্র পুরোদমে একেবারে কবরস্থ হয়ে গেছে। সেটা করলেন কে? যাকে কেন্দ্র করে আমরা এর যুদ্ধ করলাম, যাকে সামনে রেখে আমরা যুদ্ধ করলাম, তিনি এটাকে একদম কবরস্থ করলেন। দুর্ভাগ্য আমাদের যে আজকেও সেই একই রকম বন্দনা শুনতে হয়। তখন যে বন্দনাগুলো শুরু হয়েছিল, সেই বন্দনা এখনো একইভাবে চলছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন সেই সময় আপনার 72 থেকে 75 সালের মধ্যে এই যে আপনার আব্দুল্লাহ শিকদার, যারা আপনার সর্বহারা দলে সেই সময় সিরাজ শিকদারদের সঙ্গে কাজ করেছেন, অথবা হক সাহেব, দোয়া সাহেবরা যারা কাজ করেছেন, হাসবেন না, এটা হাসির কথা নয়। এটা তাদের যে কত বড় দেশপ্রেম ছিল সেই সময় সমাজকে বদলে দেওয়ার জন্য তারা যে আত্মত্যাগ করেছিল, এটা তো আমরা একবারের জন্য বলি না কোথাও। সিরাজ শিকদারের মতো দেশপ্রেমিক বিপ্লবী এই দেশে খুব কম জন্মগ্রহণ করেছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা তাকে মূল্যায়ন করতে পারি না। আমরা হক সাহেব, দোয়া সাহেবদেরকে মূল্যায়ন করতে পারি না। আমরা দেবেন শিকদার অথবা আলাউদ্দিন মতিন সাহেবদেরকে আপনার কখনো মূল্যায়ন করতে পারি না। তারা তো একসময় বাম ছিলেন, শুধু তারা আপনার
ভালো মানুষ ছিলেন না বা এই ধরনের কিছু বলা হয়। তারাই কিন্তু এই দেশের ভিত্তিটা তৈরি করেছিলেন আপনার পরিবর্তনের, রাজনীতির ভিত্তি পরিবর্তন করেছিলেন, দিয়েছেন তারাই। এই কথাটা অস্বীকার করার কোনো উপায় নেই। সমাজকে বদলে দেওয়ার কথাটা তারাই নিয়ে এসেছিলেন সামনে। হাজী মোহাম্মদ দানেশ, অনেকে আরো হবে যে কি কি ব্যাপার, লোকটা কি? এই লোকটা যে কত বড় তখনকার দিন আলিগড় ইউনিভার্সিটি থেকে MA LLB, সেই সব কিছু ছেড়ে দিয়ে তিনি সমাজ পরিবর্তনের জন্য আপনার কাজ শুরু করলেন। এরকম অনেক, একজন না দুইজন, অসংখ্য মানুষ আপনি পাবেন ওই সময় যারা ওই কাজগুলো করেছেন। সেই চিন্তা, সেই দেশ, সেই জাতি আজকে কোন জায়গায় এসে পড়েছে। আমি আলোচনা দীর্ঘ করব না। আপনার এখানে অনেক লম্বা ফিরিস্তি দিয়েছেন আমাদের গণি চৌধুরী সাহেব, অত্যন্ত ভালোভাবে তিনি আজকে পেপারটা প্রেজেন্ট করেছেন যে কি কি হয়েছিল, কারা এফেক্টেড হয়েছিলেন, কোন কোন পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল। আবার সুকল গণতন্ত্র আবার যখন আপনার এখন বলা হচ্ছে, আমি যেটাকে বলি যে আপনার একটা গণতন্ত্রের লেবাস পরে আপনার এখন এক দলীয় সংবাদ কায়েম হয়ে গেছে অলরেডি। তারা কিন্তু আপনার ওই 96 সালে আসার পর থেকেই শুরু করেছেন এই আপনার সংবাদ মাধ্যমকে দমন করা। তখন আপনার ইসলামী টিভি, চ্যানেল 1, দিনকাল, দিগন্ত টিভি, আমার দেশ, এই পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছে। এমনকি বিচিত্রা বিক্রি হয়ে গেছে। বিচিত্রা একটা অত্যন্ত জনপ্রিয় একটা আপনার ম্যাগাজিন ছিল, সেটা কিন্তু এখন বিক্রি হয়ে গেছে। আপনার দৈনিক বাংলা আপনার সাথে বিক্রি হয়ে গেছে, টাইমস বিক্রি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আপনার যারা ক্ষমতায় আছেন এখন, তাদের যে সর্বগ্রাসী যে আপনার একটা রাজনৈতিক চিন্তা, সেই রাজনৈতিক চিন্তাকে বাস্তবায়িত করার এটা কিন্তু তাদেরকে এক একটা পথ, এক একটা কৌশল। এটাকে হালকা করে দেখার কোনো কারণ নেই। তারা অত্যন্ত সচেতন ভাবে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করা, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে। সংবাদ মাধ্যম, আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের প্রধান স্তম্ভ আমি মনে করি যে আপনার স্বাধীন সংবাদ মাধ্যম। এটা না থাকলে গণতন্ত্র কখনো ফাংশন করবে না, আর গণতন্ত্র না থাকলে আবার সংবাদ মাধ্যম স্বাধীন হতে পারবে না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, কথা বলেছেন অনেকে আপনারা। তা আমাদের আজকে চরম দুর্ভাগ্য জাতির, শুধু কলঙ্ক নয় আপনার, এটা কি বলে আমি ভাষা দেব আমি জানি না, শিকদার বলতে পারে যে এই জাতির জন্য এর চেয়ে ঘনঘোর অমানিসার কখনো আসে বলে আশ্বাস এসছে বলে আমার কাছে মনে হয় না। আমরা সব দিক দিয়ে আপনার এই জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার অস্তিত্ব আজকে বিপন্ন করে ফেলা হয়েছে। আমি দেখুন এই তারপরও এর মধ্যে কিন্তু আমি সংবাদ কর্মী যারা আছেন, যারা সাহস করে কাজ করছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। এই যে বেনজিরের যে বেনজির কাজ, এগুলো তো আপনারাই তুলে নিয়ে এসছেন, যেভাবেই হোক আপনারাই তুলে নিয়ে এসছেন। আজিদের কাজ আপনারা তুলে নিয়ে এসছেন, আনারের ঘটনাগুলো আপনারাই বের করছেন। ওর মধ্যে মধ্যে আবার অনেক কিছু বেরিয়েও যাচ্ছে। কিন্তু আপনার আজকেই দেখলাম যে আপনার ওই কোন একটা পত্রিকায় যে আপনার বলে গেলাম যে আপনার ওই আজিদের ঘটনাগুলো কিছু কিছু উঠে আসছে, সেগুলোর জন্য আপনার বলা হচ্ছে যেটা আপনারাই বললেন যে তার সে সেনাবাহিনীর প্রধান ছিল, সেটা তার সম্পর্কে একমাত্র এটা একটা আইন আছে অবশ্য যে এদের কোর্ট মার্শাল হওয়ার কথা আর কি, ডিউরিং হিজ টেনিয়ার সে যদি কোনো অপরাধ করে থাকে সেগুলো কোর্ট মার্শাল হওয়ার কথা। এটা বাইরে সাধারণত এগুলোর আপনার বিচার হয় না, এটা অবশ্য আপনার একটা আইন আছে। কিন্তু আজকে তো সেটা বাইরে এসছে, এবং যে ঘটনাগুলো ঘটিয়েছে সে কিন্তু বাইরের। তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়েছে। কল্পনা করতে পারি যে সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে, তা আমাদের কখনো আপনার চিন্তা করতে পারি না। আমরা পুলিশ প্রধান সেই রকম ভয়াবহভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য করে তুলবে, আপনার তার দুর্নীতির এগুলো চিন্তা করা যায় না। কিন্তু এরা সেটা কি সম্ভব করেছে। দুর্ভাগ্য যে আমরা আসল জায়গায় যেতে পারছি না। আমি কালকেই আপনার টেলিভিশনে কোন একটা দেশ, বোধহয় সম্ভবত দেশ টেলিভিশনে, আমি আপনার সংবাদের আগে শেখ মুজিবুর রহমানের কিছু বাণী প্রচার করা হয়, লাইভ বাণী, মানে উনি ওনার সেই বক্তৃতার গুলো। তাহলে দেখলাম উনি বলছেন এই যারা আজকে সম্পদ লুণ্ঠন করে সম্পদ পাচার করে দিয়ে যায়, তাদের এই দেশের মাটিতে কোনো জায়গা নেই। আমি
আমি বলছি আজকাল যারা ক্ষমতায় আছে তারা কি এটা একবারও শুনছে, দেখছে? এখন কারা সম্পদ লুণ্ঠন করছে, কারা পাচার করছে, এটা প্রত্যেকটা মানুষ জানে। আপনারা হয়তো সবটা পরিষ্কার করে লিখতে পারেন না, আমরা কিছু কথা বলার চেষ্টা করি, তাও একটা আপনার ওই আপনার অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো বলি আর কি। যেমন আপনার আমি কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি বলেছি যে আপনার নগদ, যে আপনার যেটা নগদ একটা আছে না, আপনার যে টাকা টাকা ফাইন্যান্স, আপনার টাকা দিয়ে টাকা পাঠানো যায়, এই ব্যাংকিং টাইপের আর কি, স্মল স্কেল, তাই না? হ্যাঁ, এই প্রতিটি টাকায় 5 পয়সা করে কিন্তু একটা কমিশন আছে, প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন আছে। এই কমিশনটা বাইরে চলে যায়, কোথায় যায়? আমি জানতে চাইছি টাকাটা কোথায় যায়। আমি এখনো এই সম্পর্কে কোনো উত্তর পাইনি। এর উত্তর একটাই, উনি কালকে ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপি আপাত মস্তক সবটা কি দুর্নীতিবাজ। মানে কি বলবো, এটা ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। এটা একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে, থোড়ের বেড়াল এখন বেরিয়ে আসছে। আজকে সাংবাদিক বন্ধুরা, সহকর্মীরা, আপনারা খুব কঠিন জীবনযাপন করছেন, আমরা জানি। বিশেষ করে যারা বেকারত্বের যে যন্ত্রণা, যে কষ্ট, এটা আপনারা এখন ভোগ করছেন সবচেয়ে বেশি। এটা তো সমস্ত জাতি ভোগ করছে আর কি। আজকে ওই জন্যই যে কথা উঠে এসছে, আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের এই ভয়াবহ যে একটা জগদ্দল পাথর, সম্পূর্ণ বেআইনি অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে, এইটাকে সরাতে না পারলে কোনোটাই ঠিক হবে না। গণতন্ত্র আনতে হবে। গণতন্ত্রের হচ্ছে একমাত্র বিকল্প যেখানে জবাবদিহিতা আছে, নিয়মানুবর্তিতা আছে, জনগণের কাছে তাকে প্রতি মুহূর্তে জবাব দিতে হয়। এইরকম একটা সিস্টেম অবশ্যই আমাদেরকে এখানে আনতে হবে, জনগণ গণতন্ত্র নিয়ে আসতে হবে। অনেকে বলে যে এটা খুব খারাপ একটা ব্যবস্থা, কারণ এখানে আপনার খুব দেরি হয় সব সিদ্ধান্ত নিতে, আপনার সাধারণ মানুষ তারা হয় জেগে উঠে সমস্যা থাকে। তো তারপরে এটাকে বলা যায় এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট গুলোর মধ্যেই সবচেয়ে ভালো ব্যবস্থা, কারণ এর চেয়ে আর ভালো ব্যবস্থা কিছু হতে পারে না। আজকে আরেকটা খবর দেখেছি আপনার, যে চীন এখন সারা পৃথিবীতে এক নায়কত্ব যে রাষ্ট্রগুলো বা কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলো, তার দিকে চীন অনেক বেশি ঝুঁকে পড়েছে, পৃথিবী সেই দিকে ঝুঁকে পড়ছে। তো সময়টা কিন্তু এটা, সময়টা হচ্ছে গণতন্ত্র ডিকেইং, আপনার এই কর্তৃত্ববাদিতা যাতে আমরা বলছি যে আপনার অথরিটারিজম, এটা কিন্তু এখন ওপরের দিকে উঠে আসছে। এর বিরুদ্ধে দাঁড়ানো এটা কিন্তু কম সাহসের দরকার হয় না, কম ত্যাগের দরকার হয় না। আমরা কিন্তু এই সেই ত্যাগ করছি দীর্ঘকাল ধরে। আপনারা সাংবাদিকরা করছেন, আমরা করছি। এখানে একটা জায়গায় কিন্তু আমাদেরকে আসতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা ঐক্য তৈরি করেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা বাম ডান সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি যে এই সরকারকে যেতে হবে, একটা নির্বাচন দিতে হবে, যেটা নিরপেক্ষ নির্বাচন হবে। তো আপনারা আজকে সমস্ত সাংবাদিকরা যদি এক প্ল্যাটফর্মে আসেন, আমি শুধু আমি বন্ধুদের কথা বলছি না, আমি আমাদের এই গণতন্ত্রের দ্বারা বিশ্বাস করে তারা যে একটা প্ল্যাটফর্মে একই জায়গায় আসেন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা অনেক বেশি শক্তিশালী হবেন। তো এখানে আমরা বিভক্তি দেখতে পাই, এই বিভক্তিটাকে এড়িয়ে আপনারা দেখেন, আপনারা যারা সিনিয়র আছেন তারা চেষ্টা করেন, তরুণরা যারা আছেন তারাও চেষ্টা করেন যে আমরা এইবার অন্তত আরেকবার চেষ্টা করি এক হয়ে। এই লড়াই ভাই সহজ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুবই কষ্টকর লড়াই। এই লড়াইটাকে আপনার একদিনে কেউ উল্টে যাবে, একদিনে পাল্টে দেবে হবে না। এর মধ্যে অনেক আপনার মাঝে মাঝে নেমে যাবে, আবার উঠতে হবে। সে ওঠার কাজটা করতে হবে, সেটা মানুষকে জাগিয়ে তুলতে হবে। আর মানুষ ছাড়া তো গণতন্ত্রের লড়াই হবে না। আমি রাতারাতি 2-4টা আপনার বোম টোম ফুটিয়ে কিন্তু সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। গণতন্ত্র প্রতিষ্ঠা সমস্ত মানুষ যেদিন নেমে আসবে, যেটা অতীতে আমাদের এই দেশে সেগুলো হয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করতে, কাজটা করতে হবে। মানুষকে নামিয়ে আনতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে।
এই কাজটা আমাদেরকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, সব জায়গায় গিয়ে কাজটা করতে হবে। খুব কঠিন, আমি আগেই বলেছি। যেমন আপনার মধ্যবিত্তরা এরা সহজে কিন্তু আপনার কোনো আন্দোলন বিপ্লবের অংশ নিতে চায় না, কারণ স্বাভাবিকভাবেই তাদের পিছিয়ে টান আছে, তাদের কষ্ট আছে। কিন্তু তরুণ যুবক যারা, এদেরকে কিন্তু নামিয়ে আনতে হবে। এরা একটু পলিটিক্স, রাজনীতি থেকে দূরে থাকতে চায়, এটাকে আনতে হবে। আপনার অনেকগুলো কথা বলেছেন, এগুলো এসছে। যেমন আপনার শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেই, ওটা ওদের রাজনৈতিক লক্ষ্য। ওরা তো আপনাকে অন্য জায়গায় নির্ভরশীল করে দিয়েই যায়। আপনার কৃষ্টি, আপনার যে ধর্মবোধ, আপনার যে রাষ্ট্র চেতনা, সবকিছুকে পরিবর্তন করতে চায় তারা। তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে, ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে হবে যে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক, তরুণদেরকে বলতে হবে তারা প্রতিরোধ করুক। এই বিশেষগুলো কিন্তু আমাদেরকেই করতে হবে। এবং আপনাদের সাংবাদিকদের এই দায়িত্বটা অনেক বেশি, আমি জানি। কারণ অনেকেরই আপনার এটা করার সুযোগ নেই, কাজ করছে না, বেকার হয়ে গেছেন। কিন্তু আমাদের যতটুকু আমরা পারি, যেভাবে পারি, অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখেন, সেগুলো যদি আপনারা বাড়ান, তীব্র করেন। যেমন আপনি এখানে কিছুক্ষণ আগে বলেছেন যে ওই কয়েকজন ভারতে কয়েকজন আপনার সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছেন তারা বিপ্লব করেছেন। আমাদের তো এটা সম্ভব। আমাদের মধ্যে থেকে আমি বলি না যে এখান থেকে করবে, যারা বাইরে আছে তারা করুক। এখান থেকে করলে তো খুব মহা বিপদ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অমুক অ্যাক্ট, এই সব কিছু রাত্রিবেলা তুলে নিয়ে গুম করে দেওয়া, এই বিষয়গুলো আপনার আছে। এগুলো এর মধ্যেই কিন্তু আমাকে বেরোতে হবে, এর মধ্যেই চেষ্টা করতে হবে। আমি সেই সব মানুষদেরকে, ব্যক্তিদেরকে, সাংবাদিকদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা এত প্রতিকূলতার মধ্যেও যারা কাজ করে যাচ্ছেন। টক শোতে অনেকেই কথা বলেন, আমি তাদেরকে কংগ্রেচুলেট করি যে তারা যখন কথা বলেন তার সত্যিকার অর্থেই আপনার আমি বলি, আপনার সাংবাদিকরা যারা কথা বলেন, আপনারা উইথ ফ্যাক্টস, ফিগার্স নিয়ে কথা বলেন, এবং ওটা ভালো ভালো কথাগুলো বলেন। এটা কিন্তু আপনার মানুষ খুব একসেপ্ট করে। এই কালো দিবস আপনার প্রতিদিন যাচ্ছে, যেটা আপনারা বলেছেন, এই কালো দিবস থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের সময়ের সেই আপনার আমাদের সময়কার ছাত্র নেতা ছিলেন, তার কবি আপনার বুলবুল খান মাহবুব টাঙ্গাইলের, তখন তিনি ছাত্র কবি, ছাত্র নেতাও। তিনি আমাদের যখন আপনার এরকম বারবার আমরা ফেল করছি, তখন তিনি একটা কবিতা লিখেছিলেন যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রাত্রির পরে হবে নতুন সূর্যোদয় হবে। এবং সেই জন্যে আমাদেরকে তার জন্য ওই রাত্রির অন্ধকারকে কাটিয়ে ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের একমাত্র আজকের দিনে আপনাদের কাছে আমার আবেদন। আমরা রাজনৈতিক দল করি, রাজনৈতিক দল করছি, কিন্তু আপনারা যদি সঙ্গে থাকেন, জোরের সঙ্গে থাকেন এবং শপথের সঙ্গে থাকেন, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে অনেকেই অনেক প্রপোজাল দিয়েছেন। আমাদের শর্ট লিমিটেশন আছে, আপনারা জানেন, কিন্তু সেই লিমিটেশনের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করছি, আমরা এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। এক মিনিট, আমাকে সাংবাদিক ভাইরা সবসময় কিছু কিছু চিরকুট পাঠান। আজকে একটা পাঠিয়েছেন, হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট ইস্যু একটা, সেন্ট মার্টিন ইস্যুতে যে সংকট, মিয়ানমার থেকে গুলি এবং আপনার দ্বীপে আতঙ্ক, কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোন অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নত জানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটার কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসির। কারণ ওদের কাছে কি আমরা আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে,
কোনো মাথা ব্যথা নেই। এখানে আপনার এই হচ্ছে আপনার আসল কথাগুলো, যেগুলো আপনার মানে আমি আপনাদের সামনে, আমার সেই ধৃষ্টতা নেই আমার যে আমি আপনাদেরকে পরামর্শ দেব, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আপনাদের কাছে আহ্বান আছে যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। সেটা জনগণের আন্দোলন হতে হবে, সেটাকে আপনারাই টেনে তুলতে পারেন, আপনারাই সেটা সম্ভব করবেন, এটা আমি বিশ্বাস করি। আছে সমস্যা আছে অনেক, এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে